গত 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং সল্টলেক সেক্টর 5 এর অফিসে তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি চলাকালীন আচমকা মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, তারপর সেখান থেকে ফাইল নথি নিয়ে বেরিয়ে আসা। গতকাল সুপ্রিম কোর্টে কার্যত বিষয়টিকে মান্যতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। বললেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে সেখানে যাওয়ার অধিকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে একটি ল্যাপটপ এবং একটি আইফোন প্রো নিয়ে গেছেন তিনি, এটুকুই, এর বেশি কিছু নয়। আর 8 তারিখ ওই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে সরব ছিল ইডি। আর এদিন অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি নিয়ে সরব হন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বলেন, এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ যে সাহস পাবে তাতে এই ধরনের ঘটনা ঘটলে তারা রাজনৈতিক নেতাদের সহযোগিতা করবেন, ধর্নায় বসবেন। এই পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে। ইডির আইনজীবী বলেন, পুলিশ আধিকারিকদের প্রত্যক্ষ মদতে নথি চুরি করে সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তুষার মেহতা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ সুপ্রিম কোর্টে ওঠার পর তা নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের কৌশলীও তা স্বীকার করে নিচ্ছে। এই কেমন দেশ, কেমন রাজ্যে আমরা বাস করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ পড়ালেন পশ্চিমবঙ্গের। দেশ জুড়ে বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি ইডি যা করেছে, এবং সেটা ভেবেছিল বাংলাতেও বোধহয় করতে সমর্থ হবেন, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুখে দিয়েছেন, আটকে দিয়েছেন। ইডি প্রত্যেকবার ভোটের আগে এসে রাজনৈতিকভাবে কোনো একটি দলকে সুবিধা পাইয়ে দেবে, সেই খেলা বাংলায় চলবে না, বাংলার মাটিতে চলবে না, সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ একদিকে রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে, আর গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক প্রধান হয়েও সমস্ত রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একসঙ্গে ফাঁসিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নিয়ে যেভাবে প্রতীক জৈনের বাড়ি অফিসে ঢুকেছিলেন সেটা সম্পূর্ণভাবে অপরাধমূলক উদ্দেশ্যে অনধিকার প্রবেশ। দেখুন, আজ সকালে তৃতীয় আর একটা পিটিশন ইডি যোগ করেছে, ইতিমধ্যেই জানিয়ে আলোচনা হচ্ছে। সেটা হলো রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সাউথকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এবং লক্ষণীয়, আজ যারা লাইভ স্ট্রিমিং খুব মন দিয়ে দেখেছেন তারা জানেন যে আজকের শুনানি শেষ হওয়ার পরেও ইডির আইনজীবী বারবার ওই তৃতীয় মামলাটা যাতে আগামীকাল শোনা হয় সেই জন্য আবেদন করে যাচ্ছিলেন। সলিলদা, আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো যে এই লড়াইয়ে পুলিশের শীর্ষকর্তারাও কি ক্রমশ গভীরভাবে জড়িয়ে যাচ্ছেন? না, জড়িয়ে যাচ্ছেন না, জড়িয়ে গেছেন। ওরা, তাদের জড়ানো হয়েছে। দেখো, ইডি একটা সেন্ট্রাল এজেন্সি এবং অ্যাজ পার সোভারেন অ্যাক্ট তারা এখানে মানি ট্রেলের তদন্ত করতে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, দেখো, উনি একজন সাংবিধানিক প্রধান আমাদের এই প্রদেশের, পশ্চিমবঙ্গের, এবং উনি এই সাংবিধানিক প্রধানের হয়ে সমস্ত রাজ্য প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, ল এনফোর্সিং এজেন্ট যা যা আছে সবাইকে একসঙ্গে ফাঁসালেন। কিন্তু আজকে সেই সময় এই যে মুখ্যমন্ত্রীর এই যে রাজ্য প্রশাসনকে এবং এন্টার ল এনফোর্সিং এজেন্সি টপ টু বটম সবাইকে নিয়ে প্রবেশ করা, এটা অনধিকার প্রবেশ করা নয়, এটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। এই তল্লাশি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হয়নি। গতকাল সুপ্রিম কোর্টে একথা জানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি সিবিআই তদন্তের আর্জি জানিয়ে রাজ্যের বাইরে তদন্ত হোক এমনটাও চেয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। শুনানি চলাকালীন ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, আপনারা ওখানে কেন গেছিলেন? উত্তরে ইডির আইনজীবী জানান, প্রায় 2700 কোটি টাকার কয়লা পাচার মামলার তদন্ত করতে। ইডির তরফে দাবি করা হয় তারা আগে থেকেই পুলিশকে জানিয়েছিল কেন যাচ্ছে। ইডির দাবি, এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। কয়লা পাচার মামলা তদন্ত করতে গেছিল ইডি। ডিজিপি, পুলিশ কমিশনার সহ সমস্ত পুলিশ আধিকারিককে জানানো হয়েছিল। পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয় 8 তারিখ সকাল 6:45-এ তল্লাশি অভিযান শুরু করে ইডি, আর পুলিশকে ইমেল করা হয় সকাল 11:30টায়। এই দিন ইডির তরফে বলা হয় যে আইপ্যাক কর্ণধারের বাড়ি কিংবা আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়
সেই আইপ্যাক কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ করেনি। সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, নির্বাচনী আবহে ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল ইডির? আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের সব তথ্য রয়েছে, দলের চেয়ারম্যান তার অফিসে যেতেই পারেন। পাশাপাশি আইনজীবী সিব্বল বলেন, কয়লা পাচার কেসে এফআইআর রেজিস্টার হয়েছে 2020 সালে, 2024-25 সালে কিছু হয়নি। তাহলে 24-25 সালে ইডি কি করছিল? 2026-এ নির্বাচনী আবহে দলের অফিসে যাওয়ার কি প্রয়োজন? কপিল সিব্বল এও বলেন, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ল্যাপটপ এবং ফোনে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, যদি ইডির উদ্দেশ্য থাকতো আপনাদের তথ্য সংগ্রহ করা, তাহলে তারা নথি বাজেয়াপ্ত করতে পারত। তারা সেটা করেননি। তখন কপিল সিব্বল বলেন, ইডি সবকিছুর ছবি তুলে রাখতে পারে। বিচারপতি বলেন, ইডি জানিয়েছে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি। তুষার মেহতা বলতে চাইছেন যে যদি নির্বাচনের সময় আর্থিক দুর্নীতি হয়ে থাকে, তাহলে তদন্ত করতে অসুবিধা কোথায়? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আর্জি জানান, সিবিআই ঘটনার তদন্ত করুক, তদন্ত হোক রাজ্যের বাইরে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাক তল্লাশি সংক্রান্ত ইডির করা সুপ্রিম কোর্টে মামলায় ধাক্কা খেয়েছে তৃণমূল, রাজ্য সরকার এবং পুলিশ। ইডির বিরুদ্ধে করা পুলিশের এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকে আইপ্যাকের অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে বৃহস্পতিবার সায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বুধবার তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার 24 ঘন্টার মধ্যে ইডির বিরুদ্ধে করা পুলিশের এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে ইডির যুক্তিতে বুধবার কার্যত মান্যতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তাদের ফুটেজ এবং নথি সংরক্ষণের আর্জিতে সায় দিল সুপ্রিম কোর্টও। ফলে আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জোড়া আদালতে মান্যতা পেল ইডির যুক্তি। আর আদালতে ধাক্কা খেল তৃণমূল, রাজ্য সরকার এবং পুলিশ। গত সপ্তাহের বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের ফ্ল্যাট এবং তারপর সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তল্লাশির মাঝেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শটান ভিতরে ঢুকে বেরিয়ে আসেন ফাইল হাতে। এরপর আবার ইডি এবং সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় আধিকারিকদের বিরুদ্ধেই 4টি এফআইআর দায়ের করা হয়। 2টি এফআইআর হয় শেক্সপিয়ার সরণি থানায়, 2টি এফআইআর হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। 2টি থানাতেই একটি করে এফআইআর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে। এফআইআর এর ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। লাউডন স্ট্রিটে প্রতীক জৈন যে বহুতলে থাকেন, সেখানকার সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। আর সল্টলেকে আইপ্যাকের অফিস যে বিল্ডিংয়ে, সেখানকার ঢোকা বেরোনোর গেটের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে পুলিশ। কিন্তু যে এফআইআর এর ভিত্তিতে এই তদন্ত শুরু করেছিল পুলিশ, তাতেই এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্বাভাবিক তেরে দেবে। ইডির কার্য পদ্ধতিতে যদি কেউ বাধা দেয়, ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, তাহলে ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এফআইআর করে দেবে। এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সভরেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন, ভারতবর্ষের সার্বভৌমত্বকে। এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? ভোটের আগে এজেন্সিকে পাঠিয়ে, বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাই কি করা যায়? সেটাও তো করা যায় না। অন্যদিকে প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকে আইপ্যাকের অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে বৃহস্পতিবার সায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। সৌভিক মজুমদার, কৌশিক গাঁতাইত ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.